একসাথে ৬ বিস্ফোরণ, ইসরায়েলি কনভয়ে কুদস ব্রিগেডের ভয়ঙ্কর আঘাত। চীনের মারাত্মক অস্ত্রে সজ্জিত ইরান, ঘুম হারাম ইসরায়েল আমেরিকার। ধর্মঘটে কাঁপছে ইসরায়েল, হামাসের হুঁশিয়ারি, শান্তি বা মৃত্যু বেছে নাও। পশ্চিম তীরে ৩,৪০০ বাড়ি বানাচ্ছে ইসরায়েল, ফ্রান্সের করা হুঁশিয়ারি। শান্তি চাইলে ২৬,০০০ বর্গ কিলোমিটার জমি চাই, পুতিনের অচলাবস্থা জেলনেস্কিকে। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনায় ব্রেক, শুল্কের ফাঁদে বিপাকে নয়াদিল্লি। এবং রাশিয়ার অচল জেদ জটিল করছে ইউক্রেন যুদ্ধ শেষ, জেলনেস্কির তোপ। ধর্মঘটে কাঁপছে ইসরায়েল, হামাসের হুঁশিয়ারি, শান্তি বা মৃত্যু বেছে নাও। ইসরায়েল এখন যেন আগুনের উপর বসে আছে। একদিকে গাজা দখলের সরকারি সিদ্ধান্ত, অন্যদিকে জিম্মিদের ফেরত আনার ব্যাপারে কোনো সমঝোতা না হয় ফেটে পড়ছে সাধারণ মানুষ। স্থানীয় সময় ভোর ৬:২৯ হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের উদ্যোগে শুরু হয় দেশব্যাপী ধর্মঘট। কয়েক ঘন্টার মধ্যে এটি ছড়িয়ে পড়ে পুরো ইসরায়েলে। শুধু রাজধানী তেল আবিব নয়, জেরুজালেম, হাইফা, বিয়ারশেবা সহ শতাধিক শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন। প্রতিবাদকারীরা মূল সড়ক অবরোধ করে বসে পড়েন, হাতে হাতে ছড়িয়ে দেন হলুদ ফিতা, যা জিম্মিদের মুক্তির প্রতীক। রাস্তায় গাড়ি থেমে যাচ্ছে, দোকানপাট বন্ধ হচ্ছে, শহরের স্বাভাবিক জীবন একেবারে অচল হয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বলছেন, সরকার যদি এখনই কোনো সমঝোতা না করে তবে তাদের পরিবারের সদস্যরা হয়তো আর জীবিত ফিরে আসবেন না। এক বিক্ষোভকারী আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমাদের ভাই বোনেরা গাজায় মৃত্যুর মুখে, অথচ সরকার শুধু যুদ্ধ করছে, শান্তির জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একবারই কঠোর অবস্থানে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জিম্মি হত্যাকারীদের সঙ্গে কোনো সমঝোতা হবে না। নেতানিয়াহুর অবস্থান পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলেছে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টও ভিন্ন সুরে কথা বলছেন। তিনি হামাসের সঙ্গে আলোচনায় যেতে রাজি, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হবে নেতানিয়াহুর হাতেই। এদিকে হামাস তাদের অবস্থান আরো পরিষ্কার করেছে। সংগঠনটির শীর্ষ নেতা খালিল আল হাইয়া সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নেতানিয়াহু বা শাস্তি, ইসরায়েলকে এখন এর যে কোনো একটিকে বেছে নিতে হবে। গাজা থেকে সেনা প্রত্যাহার ছাড়া কোনো সমাধান নেই। আর জিম্মিদের মৃত্যুর দায় ইসরায়েল সরকারকেই নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতা নেতানিয়াহু সরকারের জন্য ভয়াবহ চাপ তৈরি করেছে। একদিকে আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে, অন্যদিকে দেশের ভিতরে পরিবার সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে। এখন প্রশ্ন একটাই, নেতানিয়াহুকে নিজের অবস্থান বদলাবেন নাকি জেদ ধরে রাখবেন? আর যদি জেদে অটল থাকেন তবে কি এই সংকট আরো ভয়ঙ্কর দিকে গড়াবে? চীনের মারাত্মক অস্ত্রে সজ্জিত ইরান, ঘুম হারাম ইসরায়েল আমেরিকার। সাম্প্রতিক যুদ্ধে ধাক্কা সামলে আবার নতুন করে শক্তি সঞ্চয় করছে ইরান। তবে ইসরায়েল ও মার্কিন বিমান হামলা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি থেকে বঞ্চিত ইরান সীমিত সামর্থ্য নিয়ে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তাতে বিশ্ব হতবাক হয়েছিল। এখন তেহরান মরিয়া হয়ে খুঁজছে এমন অস্ত্র ও প্রযুক্তি যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অদম্য করে তুলতে পারে। রাশিয়া দীর্ঘদিনের মিত্র হলেও কার্যকর প্রতিরক্ষা সহায়তায় আশানুরূপ সাড়া দেয়নি। তাই ইরান এবার ঘনিষ্ঠ হচ্ছে চীনের সঙ্গে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীনের সহায়তায় ইরান ইতোমধ্যে তাদের অস্ত্রাগার পুনর্গঠন শুরু করেছে। প্রসঙ্গত, গত জুনে ইসরায়েল ও মার্কিন হামলায় ইরানের ফোর্দো সহ একাধিক গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে যায়। হামলায় দেশটির শীর্ষ সামরিক কমান্ডার সহ অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। এসব ঘটনায় ইরানের প্রতিরক্ষা দুর্বলতা পরিষ্কার হয়ে পড়ে। তাই তেহরান এখন ক্ষেপণাস্ত্র সক্ষমতার পাশাপাশি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পশ্চিমা সূত্র জানাচ্ছে, ২০২৪ সাল অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর থেকে চীন ইরানকে অস্ত্র সরবরাহ শুরু করে। বেইজিং এর সহায়তায় ক্ষতবিক্ষত ইরান ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ইসরায়েল এ নিয়ে আনুষ্ঠানিকভাবে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করলেও চীন এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। চীন ইরানের নতুন সামরিক ঘনিষ্ঠতা ইসরায়েলের জন্য মারাত্মক দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, চীনের সহায়তায় যদি ইরান আবার সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তবে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটবে। এদিকে ইরানও সময় নষ্ট করছে না। দেশটি পরমাণু কর্মসূচি পুনর্গঠন করছে এবং নতুন প্রতিরক্ষা কৌশল খুঁজে নিচ্ছে। বেইজিং এর সহায়তাকে তার এক প্রকার আশীর্বাদ হিসেবে দেখছে, আর সেটি এখন ইসরায়েল আমেরিকার সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়েছে। শান্তি চাইলে ২৬,০০০ বর্গ কিলোমিটার জমি চাই, পুতিনের অচলাবস্থা জেলনেস্কিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কা বৈঠক ঘিরে চোখ ছিল পুরো বিশ্বের। বৈঠক শেষে আলোচনাকে ফলপ্রসূ বলা হলেও ইউক্রেন যুদ্ধের অবসানে এখনো দৃশ্যমান কোনো সমাধান মেলেনি। রয়টার্স জানায়, আর যুদ্ধ থামাতে শর্ত দিয়েছেন পুতিন। তিনি ইউক্রেনের কাছ থেকে ২৬,০০০ বর্গ কিলোমিটার শিল্প সমৃদ্ধ ভূখণ্ড দাবি করেছেন। এই প্রস্তাব নিয়ে শনিবার ১.৫ ঘন্টা ফোনে কথা বলেছেন ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। ট্রাম্প জানান, যদি কিয়েভ ওই অঞ্চলগুলো ছেড়ে দেয় তবে রাশিয়া ফ্রন্টলাইন থেকে সেনা প্রত্যাহার করবে। তার ভাষায়, রাশিয়া একটি শক্তিধর দেশ। শান্তি চাইলে যুদ্ধবিরতি যথেষ্ট নয়,
চাই মুক্তি। শুধুমাত্র শান্তি চুক্তির মাধ্যমে এই ভয়াবহ যুদ্ধ থামানো সম্ভব। কিন্তু জেলেনস্কি ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কিয়েভ কোনোভাবেই 26,000 বর্গ কিলোমিটার জমি ছাড়বে না। তবে কৃতজ্ঞতা জানিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে সোমবার ওয়াশিংটনে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের বলেছেন, কিয়েভের নিরাপত্তা এখন যুক্তরাষ্ট্রেরও দায়িত্ব। তার ভাষায়, ইউরোপ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে। ইউরোপিয়ানরা দায়িত্ব এড়াবে না। দীর্ঘমেয়াদী শান্তির জন্য আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব। অন্যদিকে মস্কো ফিরে পুতিন মন্তব্য করেছেন, আলাস্কার বৈঠক ছিল সময়োপযোগী। তিনি যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিতও দিয়েছেন। রাশিয়ার অচল জেদ জটিল করছে ইউক্রেন যুদ্ধ শেষ, জেলেনস্কির তো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধের অবসান জটিল হয়ে উঠেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমরা দেখছি রাশিয়া বারবার যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে এবং এখনও ঠিক করেনি কখন হত্যা আগুন বন্ধ করবে। এটি পরিস্থিতিকে আরও জটিল করছে। আগামীকাল সোমবার জেলেনস্কি ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, তিনি জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি করার জন্য উৎসাহিত করবেন। গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন, তিনি যুদ্ধবিরতির পরিবর্তে সরাসরি স্থায়ী শান্তি চুক্তির দিকে যেতে চান। বৈঠকের পর ট্রুথ সোশ্যালে তিনি বলেন, এটাই রাশিয়া ইউক্রেনে ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায়, কারণ বেশিরভাগ সময় যুদ্ধবিরতি টেকে না। পুতিন ট্রাম্প বৈঠকের পর জেলেনস্কি ফোনে ট্রাম্পকে বাস্তব ও টেকসই শান্তির আহ্বান জানান। তিনি বলেন, আগুন অবশ্যই বন্ধ করতে হবে এবং হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পরে সামাজিক মাধ্যম জেলেনস্কি বিস্তারিত ঘোষণা দেন, মস্কোর সঙ্গে টেকসই শান্তির শর্তাবলীতে রয়েছে বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা এবং দখলকৃত অঞ্চল থেকে অপহৃত শিশুদের ফিরিয়ে আনা। বিবিসি জানিয়েছে, ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয় আর যুদ্ধ শেষের বিষয়ে তার অবস্থানে পরিবর্তন এসেছে, কারণ পুতিনের সঙ্গে আলাস্কা বৈঠকের আগে তিনি দ্রুত যুদ্ধবিরতি চান বলে জানিয়েছেন। ইউক্রেনের প্রধান দাবি হলো দীর্ঘমেয়াদী আলোচনা শুরু হওয়ার আগে দ্রুত যুদ্ধবিরতি এবং নিরাপত্তা নিশ্চয়তা করা। এদিকে পুতিন ট্রাম্পকে শান্তির প্রস্তাব দিয়েছেন। শর্ত হিসেবে বলা হয়েছে, ইউক্রেনকে দনবাসের দনেস্ক অঞ্চল থেকে সরে যেতে হবে, বিনিময়ে রাশিয়ার জাপোরিজিয়া খেরসন অঞ্চলে সামনের দিকে অগ্রসর হবে না। পটভূমি হিসেবে বলা যায়, রাশিয়া 2014 সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এবং 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালায়। বর্তমানে মস্কো দনবাসকে রাশিয়ার অংশ দাবি করে এবং লুহানস্কের বেশিরভাগ ও দনেস্কের প্রায় 70% নিয়ন্ত্রণে রেখেছে। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য আলোচনায় ব্রেক, শুল্কের ফাঁদে বিপাকে নয়াদিল্লি। ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বের যে কোনো দেশের জন্য সবচেয়ে বেশি। এরই মধ্যে 25% শুল্ক কার্যকর হয়েছে। বাকি 25% শুল্ক আরোপ হবে কিনা তা নির্ভর করছে ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ভারতের রাশিয়ান তেল আমদানির উপর। এই পরিস্থিতি সামলাতে আলোচনায় বসার জন্য মার্কিন প্রতিনিধি দল নয়াদিল্লি সফর করবে বলে আশা করা হচ্ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রথম জানায়, এ বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ মার্কিন পক্ষ থেকে তখনও কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। অবশেষে রবিবার জানা গেল, মার্কিন কর্মকর্তাদের এই সফর আপাতত হচ্ছে না। রয়টার্স নিশ্চিত করেছে সফরটি বাতিল করা হয়েছে। একই খবর দিয়েছে ভারতের ব্যবসায়িক সংবাদ মাধ্যম এনডিটিভি প্রফিট। তাদের প্রতিবেদনে বলা হয়, 25 থেকে 29 আগস্টের মধ্যে মার্কিন বাণিজ্য দল নয়াদিল্লি আসার কথা ছিল, কিন্তু সফর বাতিল হয় প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। এর ফলে ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে হতাশা বাড়ছে, কারণ 27 আগস্টের মধ্যে শুল্ক কার্যকরের সময়সীমা শেষ হবে। তার আগে যদি কোনো সমঝোতা না হয়, তবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসার আশঙ্কা আরও জোরালো হবে। ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক ভারতীয় রপ্তানির জন্য মারাত্মক আঘাত হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে টেক্সটাইল, কেমিক্যাল, আইটি এবং কৃষি পণ্যের উপর চাপ পড়বে সবচেয়ে বেশি। মার্কিন বাজারে ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এখন সবাই নজর রাখছে ওয়াশিংটন ও নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপের দিকে। আলোচনার নতুন তারিখে নির্ধারণ করা হলেও ভারতীয় কর্তৃপক্ষকে বাড়তি শুল্কের চাপ মোকাবেলার প্রস্তুতি নিতে হচ্ছে। পশ্চিম তীরে 3,400 বাড়ি বানাচ্ছে ইসরায়েল, ফ্রান্সের কড়া হুঁশিয়ারি। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি গড়ার ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ফ্রান্স। শনিবার 16 আগস্ট ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরে 3,400 নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ফ্রান্সের সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে। বিশেষ করে পশ্চিম তীরে বিতর্কিত এলাকায় নতুন ঘরবাড়ি বানানো পুরোপুরি অবৈধ। আন্তর্জাতিক মহলে সমালোচনা উঠেছে। একাধিক দেশ বলছে, ইউয়ান প্রকল্প নামে পরিচিত এই বসতি নির্মাণ পরিকল্পনা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আশা দুর্বল করে দিচ্ছে। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। একসাথে 6 বিস্ফোরণ, ইসরায়েলি কনভয়ে কুদস ব্রিগেডের ভয়ঙ্কর আঘাত। গাজা যুদ্ধের প্রতিদিনই নতুন চমক সামনে আসছে। এবার আলোচিত প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেড প্রকাশ করেছে,
তাদের এক ভয়ঙ্কর অভিযানের ভিডিও। সেখানে দেখা যায় গাজার পূর্বাঞ্চলের রাস্তায় ছড়িয়ে আছে ইসরায়েলি সেনাদের ধ্বংস হওয়া ট্যাঙ্ক ও সামরিক গাড়ি, কোথাও উল্টে থাকা যুদ্ধযান, কোথাও লোহার ভাঙা টুকরা, যা এক মুহূর্তে বোঝায় সংঘর্ষ কতটা ভয়াবহ ছিল। ভিডিওতে আরো দেখা যায় কুদস ব্রিগেডের যোদ্ধারা মাটির নিচে লুকানো মাইনফিল্ড তৈরি করছে, পুরনো ক্ষেপণাস্ত্র গোলাবারুদে মেরামত করে আবার ব্যবহার করছে। সেগুলোকে ঘাসঝোপ দিয়ে ঢেকে রাখা হচ্ছে যেন শত্রুপক্ষ বুঝতেই না পারে। পুরো দৃশ্য যেন সিনেমার দৃশ্যের মতো, অথচ এগুলোই বাস্তব যুদ্ধের প্রস্তুতি। সবচেয়ে ভয়ঙ্কর অংশে দেখা যায় একটি ইসরায়েলি সামরিক যান সামনে এগোতে হঠাৎ প্রবল বিস্ফোরণ, মুহূর্তে আকাশ জুড়ে ধোঁয়া আর আগুনের মেঘ। আরেকটি দৃশ্যে দেখা যায় একসাথে 6টি অ্যান্টি ট্যাঙ্কের ডিভাইস বিস্ফোরিত হয়ে শত্রুপক্ষের কনভয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। চারপাশে ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ায়। মাত্র 3 দিন আগে আল কুদসের এক ফিল্ড কমান্ডার জানিয়েছেন গাজা, শেজা, তুফা, জাইতুন এলাকায় তারা প্রায় 52টি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। এতে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্বভাবে তৈরি সাকিব ও জিউলজাল ধরনের স্থলভিত্তিক বিস্ফোরক ডিভাইস। ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের কিছু অংশ আবার নতুনভাবে কাজে লাগানো হচ্ছে। কমান্ডারের ভাষায়, ইসরায়েলি সেনারা ধীরে ধীরে পিছু হটছে। তাদের ফেলে যাওয়া ট্যাঙ্ক, গাড়ির ধ্বংসাবশেষ আর গর্তের চারপাশে এখন ঘুরে বেড়াচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। আর যদি ইসরায়েলের সামরিক শক্তি অনেক বেশি, গাজার যোদ্ধারা কৌশল দিয়ে লড়ছে এবং সেটাই তাদের বড় শক্তি হয়ে উঠছে। ভিডিওটি শেষ দৃশ্যে দেখা যায় রাস্তার দুপাশে সারি সারি ধ্বংস হওয়া সামরিক যান, কোথাও উল্টে থাকা ট্যাঙ্ক, কোথাও সম্পূর্ণ ছাই হয়ে যাওয়া সাজোয়া যান। পুরো এলাকা যেন যুদ্ধের সাক্ষ্য বহন করছে। বিশ্লেষকদের মতে, এই ভিডিও প্রকাশের মাধ্যমে আল কুদস ব্রিগেড শুধু নিজেদের সামরিক সাফল্যই দেখাচ্ছে না, বরং এক শক্তিশালী বার্তাও দিচ্ছে। অসাম্যের যুদ্ধ কৌশলে আসল অস্ত্র।